আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যত ধরনের হামলা পাল্টা হামলা বা যত ধরনের মধ্যস্থতার আলোচনাই হয়েছে, সকল আলোচনায় একটি স্টেটমেন্ট শক্তিশালীভাবে ইরান দিয়েছে। আর সেটা হলো, যে কোনো ধরনের সমঝোতা হোক না কেন, হরমুজ প্রণালী আগের অবস্থায় কখনোই ফিরে যাবে না। হরমুজ প্রণালী অনেকটা উন্মুক্ত পর্যায়ে ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী বা ক্রুজ মিসাইলবাহী যে ডেস্ট্রয়ারগুলো রয়েছে অবাধে প্রবেশ করত। বাহরাইনের ভেতর পঞ্চম নৌবহর ছিল, যেটি ইরানের সার্বভৌমত্ব এবং পার্সিয়ান সাগরের যে ক্ষমতার ব্যালেন্স রয়েছে তাকে পাল্টে দেয়। ইরান পরিষ্কার করেছিল এই ধরনের কোনো কিছু আর হতে পারবে না, ইরানের অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের হুমকি ছিল এটি বাস্তবায়ন করার যে কোনো পদক্ষেপ ইরানের বিরুদ্ধে সর্বাত্মকভাবে হামলা, এমনকি ডোনাল্ড ট্রাম্প পুরো ইরানের জাতিকে মুছে ফেলারও হুমকি দিয়েছিলেন। এবং বর্তমানেও ইস্যুটিকে কেন্দ্র করে টেনশন চলছে। এখন যখন হুমকি ধামকি এবং নানান ধরনের প্রতিক্রিয়া, এমতো অবস্থায় আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে হরমুজ প্রণালী কন্ট্রোলের জন্য পূর্ণাঙ্গ যে প্রশাসনিক মেকানিজম রয়েছে তা ঘোষণা করেছে ইরান। হরমুজ প্রণালীকে ইরানের সার্বভৌমত্বের অংশ হিসাবে ঘোষণা করে ইরান পার্সিয়ান গালফ স্টেট অথরিটি পিজিএস এর আনুষ্ঠানিকভাবে বাহিনী তৈরি করেছে। যে বাহিনী শুধু ইরানের উপকূল নয়, একেবারে ওমানের উপকূলের কাছে যে হরমুজ প্রণালী রয়েছে তার নিয়ন্ত্রণও সরাসরি ঘোষণা করেছে এবং পরিষ্কার করেছে এই নিয়ন্ত্রণাধীন এলাকার ভেতর এই প্রশাসনিক অঞ্চলের প্রশাসনিক সিস্টেমের মাধ্যমেই জাহাজগুলোকে যেতে হবে। info@pgsa.ir এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রশাসনিক সিস্টেম চালু হয়েছে। যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিতে এই ইমেল অ্যাড্রেসে সেই জাহাজটির মালিকানা, বীমা, ক্রু, কার্গের বিস্তারিত প্রদান করে ইরানকে ইনফরমেশন দিতে হচ্ছে। এরপর ইরান তার মিত্র দেশ না শত্রু দেশ সেটা বিবেচনা করে সেই কার্গো যেতে পারবে কি পারবে না, বা যেতে পারলে কত ফি দিতে হবে তার নির্ধারণ করছে এবং পরবর্তী সময়ে সেই ফিটি যেই ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার মাধ্যমে প্রদান করে একটি পাস কার্ড নিয়ে তারপর জাহাজগুলো আনুষ্ঠানিকভাবে পাড়ি দিতে পারছে। বলতে পারেন এখন শুধু মুখে হুমকি ধামকি নয়, আনুষ্ঠানিকভাবে অ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ যে সিস্টেমেটিক কন্ট্রোল সিস্টেম সেটা চালু করেছে ইরান। দেখুন, ইরান তার এই নতুন প্রশাসনিক কাঠামোর একটি প্রোটোকল তৈরি করে দিয়েছে যে কোন কোন প্রোটোকল অমান্য করলে সাথে সাথে কি করতে হবে। মানে এখন হরমুজ প্রণালীর এই তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রোটোকল কেউ ভঙ্গ করলে হামলা করার জন্য আর কোনো ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে না। প্রোটোকল অনুযায়ী পরিষ্কারভাবে প্রশাসনিক কাঠামোতে নিয়ম লেখা রয়েছে যে কে কি করলে তার বিরুদ্ধে কি করা যাবে। যুক্তরাষ্ট্র ধরে নিয়েছিল যে হরমুজ প্রণালীতে বর্তমানে যে অবরোধ পরিস্থিতি চলছে বা হামলা পাল্টা হামলার ঘটনা, এটা হয়তো সাময়িক সময়ের জন্য। কোনো যুদ্ধবিরতির বড় চুক্তি হলে বা কোনো সমঝোতা হলে সেটা পার্মানেন্টলি সরে যাবে। তবে ইরান এই প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে সকল পরিস্থিতিকে রাতারাতি পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে এই ইস্যুকে কেন্দ্র করে ইরান কোনো ছাড় দেবে না এবং যুক্তরাষ্ট্র আরও বেশি অসন্তুষ্ট। ইরান নতুন এই প্রশাসনিক কার্যক্রম শুরু করার পর যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোই এই প্রশাসনিক কার্যক্রমের সিস্টেম ব্যবহার করে তার জাহাজগুলো ইরানের অধীনেই কিন্তু ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা করছে, যেটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক একটা ঝুঁকি। দেখুন, এতদিন শুধু মুখে মুখে কথাবার্তা ছিল, তবে এইবার আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক আইন কানুনের মধ্য দিয়ে ইরান দীর্ঘস্থায়ীভাবে হরমুজ প্রণালীর কন্ট্রোল নিল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই হরমুজ প্রণালীর এই নতুন সিস্টেমের অধীনে ইরান অন্তত বাৎসরিক $10 বিলিয়ন পর্যন্ত আয় করতে পারবে। এখন যুক্তরাষ্ট্রের জন্য এই বাৎসরিক ইরান $10 বিলিয়ন আয় করবে সেটা চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হলো এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলে আসা যে পেট্রো ডলার রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করবে বা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 2.10 কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানি হয়, যার বাজার মূল্য যদি $75 থেকে $80 করে হিসাব করে প্রায় $2 বিলিয়ন মতো। যুক্তরাষ্ট্রের পেট্রো ডলারের সিস্টেম অনুযায়ী আরব উপসাগরীয় দেশগুলো শুধুমাত্র ডলারের বিপরীতেই এই তেল রপ্তানি করে, মানে তারা $2 বিলিয়ন
বিলিয়ন ডলারের তেল রপ্তানি করলে সাথে সাথে যুক্তরাষ্ট্র $2 বিলিয়ন তাদের ছাপানো যে ডলার রয়েছে সেটাও কিন্তু একই সঙ্গে রপ্তানি করে, কারণ ডলার ক্রয় করেই পরে এই জ্বালানি ক্রয় করতে হয়। মানে যুক্তরাষ্ট্রের ডলারের কৃত্রিম চাহিদা অব্যাহত রাখা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে রিজার্ভ রাখার যে কৌশল সেটা ওতপ্রোতভাবে এই পেট্রো ডলারের উপর নির্ভরশীল। এখন এই পেট্রো ডলার অব্যাহত রাখার অন্যতম একটি বড় শর্ত ছিল যে আমাদের ডলারের মাধ্যমে তোমরা তেল বিক্রি করো, তোমাদের তেলের জাহাজগুলোর নিরাপত্তা আমি যুক্তরাষ্ট্র দেব। বর্তমানে যুক্তরাষ্ট্র পার্সিয়ান সাগরের উপকূলের দেশগুলোর যে ট্যাঙ্কার রয়েছে, তেলের ট্যাঙ্কার, সুপার ট্যাঙ্কার, তাদের নিরাপত্তা দিতে পারেনি, জাহাজগুলো যেতে পারছে না। আর নতুন প্রশাসনিক নিয়মে পরবর্তী সময়ে যদি এই জাহাজগুলো কোনোভাবে যেতে চায় তাহলে পূর্ণাঙ্গ ডিটেলস এই একইভাবে হরমুজ প্রণালীর যে নতুন সংস্থা রয়েছে তাকে প্রদান করে তাদের অনুমতি নিয়ে, মানে ইরানের অনুমতি নিয়েই যেতে হবে। এখন যদি ইরানের অনুমতি নিয়েই এই জাহাজগুলোকে যেতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের একক ডলারে কেন বাধ্যবাধকতার অধীনে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল বিক্রি করবে? অবশ্যই তারা বিকল্প দেখবে। এক্ষেত্রে চীনের মতো দেশের খোলা প্রস্তাব রয়েছে যে ইরানে যদি বিক্রি করা হয় বা কার্যক্রম শুরু করা হয়, ইরানের সঙ্গে সমঝোতা করে এই বিষয়টা শিথিল করা যেতে পারে। মানে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটি টেকনিক্যাল বড় চ্যালেঞ্জও হয়ে গেছে যে শুধু সমঝোতা করলে হবে না, এই হরমুজ প্রণালীর যে চলাচলের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক যে নতুন কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে ইরান সেটাও সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। দেখুন, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো দেশ অঘোষিতভাবেই নিজেদের মুসলিম বিশ্বের নেতা হিসাবেই কিন্তু অনুধাবন করত। তাদের অর্থনৈতিক পাওয়ার, জ্বালানি শক্তি এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশের সঙ্গে তাদের গভীর সম্পর্ক এই দাবিকে যৌক্তিকতা দিত। এখন এই দেশগুলো সুপার পাওয়ারের অন্যতম ঘনিষ্ঠ সহচর এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবিকারী হয়েও যদি ইরানের অনুমতি নিয়ে জাহাজগুলোকে চলাচল করতে হয়, তাদের জাহাজগুলো প্রেরণ করতে হয় এবং ডিটেলস দিতে হয়, এবং ইরান যদি চূড়ান্তভাবে অনুমতি না দেয় জাহাজগুলোকে ফেরত আনতে হয়, তাহলে এই দেশগুলো দীর্ঘমেয়াদে তাদের যে রাজনৈতিকভাবে ক্ষমতা রয়েছে সেটাও টিকে রাখতে পারবেন কিনা সেই বিষয়ে ঝুঁকি তৈরি হয়। কারণ তখন কিন্তু এদের যে একক কর্তৃত্ব বা পাওয়ার, তার বিরুদ্ধে দেশের অভ্যন্তরেও যে আরব বসন্ত তা শুরু হওয়ারও কিন্তু ঝুঁকি থেকে যায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর যখন এই আরব উপসাগরীয় দেশ সফরে এসেছিলেন তখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে কি করে খুশি করা যায়। কাতারের পক্ষ থেকে $400 মিলিয়ন বিমান উপহার দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার বিলিয়ন বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয় করেছিল যুক্তরাষ্ট্র থেকে। এত অস্ত্র ক্রয় এবং এত ধরনের মন জোগানোর প্রচেষ্টার পরও যদি হরমুজ প্রণালীতে কোনো ধরনের স্বাধীনতা এই দেশগুলোর না থাকে বা ইরান যদি চূড়ান্তভাবে সার্বভৌমত্বের ইস্যুকে কেন্দ্র করে তাদের এই সিস্টেমটি চালু রাখতে পারে, তাহলে এই দেশগুলোর এত অস্ত্র ক্রয় করে ক্ষমতা বৃদ্ধি বা পেশি শক্তি দেখানোর যে কৌশল রয়েছে তা কি লাভ হলো? এই প্রশ্নগুলোও কিন্তু আসবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান পরমাণু বোমা তৈরি করবে না বা ইউরেনিয়াম এনরিচমেন্ট ছেড়ে দেবে, শুধুমাত্র এই সিদ্ধান্তের উপরই মধ্যপ্রাচ্যের শান্তি ফেরার বিষয় নেই। এখানে আঞ্চলিক নেতৃত্ব, দীর্ঘ সমীকরণ এবং দর কষাকষির আরও অনেক কিছু রয়েছে যার সমাধান ছাড়া যে কোনো ধরনের শান্তি ফেরানো অত্যন্ত জটিল। দেখার বিষয়ে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।